কণ্ঠস্বরটা দিয়ে আসুক, ধরা পড়ুক, কণ্ঠস্বর চাবুক মেরে তুলে দাও না ভাই, মিটে যায়। কান ধরে হিড়ির করে নিয়ে যাও না। এত লোককে হাফ প্যান্ট পরে ফ্যাশন প্যারেড হলো, কোমরে দড়ি দিয়ে ডিম থেরাপিটা অবশ্য পেয়েছে না। এবার চাবুক মেরে নিয়ে গিয়ে জেলে রেখে ডিম ভেজে খাইয়ে দাও। মানে অত্যন্ত নিম্নমানের চরিত্র ঘুরে বেড়াবে 20,000 টাকা জামা আর 25,000 টাকা জুতো পরে, এটা ঠিক অ্যাকসেপ্টেবল নয়। ওর নাম অভিশাপ দিয়েছি আমি, ওকে অভিশাপ বলি। অভিশাপ হিসেবে বলা হয়েছিল দুর্নীতি লগ্নে বা চৌর্যবৃত্তি লগ্নে, ওরম লগ্ন আছে কিনা জানি না, চুরি লগ্নে জন্ম হলে এরকমই হয়। ও যেখানে জন্মেছে সেখানে এটা সাফা করে দেওয়ার টেন্ডেন্সি, এবং ও মা বাবা পিসি কোন জায়গা থেকে এসেছিল চোর লগ্নে জন্ম অভিশাপটা, ও এখন অভিশাপ প্রমাণ করে ছেড়েছে নিজেকে। জেল যাবে কিনা যায় সেটা সময়ের অপেক্ষা। আমার মনে হয় 100% যাওয়া উচিত। ফেরেকবাজ ছেলে, ক্লাস 8 পাস না ক্লাস 10 পাস না সেটাও আদৌ পাস না, কেউ জানে না। দামি প্রচন্ড জামা কাপড়, দামি জুতো, দামি চশমা, দামি ঘুড়ি পরে ঘোরাফেরা করে বলে মানুষের চোখে পড়ে। পুরো প্রোটেকশনে ছিল, যেখানে পেয়েছে লুটে ফুটে শেষ করে নিয়েছে। সে টাকা কোথায় রেখেছে জানি না। এই যে ফেরেকবাজটা এখনো ঘুরে বেড়াচ্ছে ছোকরাটা জেলের বাইরে, ও তো উস্কানিমূলক মন্তব্য দিয়ে অ্যাটলিস্ট সামন ওকে করা হয়েছে। এটা চুনোপুটি বলে এটা গ্রেফতার হয়েছে। উস্কানিমূলক মন্তব্য দিলে গ্রেফতার হবে। লাইক আলীকে জেলে নিয়ে ভালো করে ওকে ঠিক নিয়ম অনুযায়ী যা যা করা উচিত সেটাই করা হোক। জঙ্গলি বা জঙ্গি দেশ হয়ে প্রায় বাংলাদেশ হয়ে গিয়েছিল। এখন যা হোক, শুভেন্দুবাবু এসে কড়া হাতে ধরে সিএম অন্তত এটা আটকাচ্ছেন, এবং এমএলএদেরও নিশ্চয়ই এই চেষ্টা থাকবে যে বাংলাদেশ যাতে আমরা নাই হই। মুসলমান ভাইদের আমি হাত জোর করে প্রশ্ন করছি, আপনারা একটুখানি নিজেরা ভেবে দেখুন তো, রানওয়ে যেখানে একটা ডেঞ্জারাস জায়গা, আমরা এমনিতেই রাস্তায় সবসময় জঘন্যভাবে চলাফেরা করি, সব ফ্লাইটই সফল হয়, কিন্তু যখন একদিন একটা অসফল হয় সঙ্গে সঙ্গে কিন্তু 300, 400, 500 পরিবারের আলো নিভে যেতে পারে। বড় বড় ডাবল ডেকার জেট ফেট, ওরা অবভিয়াসলি ওটা অ্যাভয়েড করবে। এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় হয়ে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে এডিজি সিআইডি পদ থেকে বদলি হলো সুপ্রতিম সরকারের। তিনি গেলেন টেলিকমিউনিকেশন। সেই সুপ্রতিম সরকার তিনি গেলেন না, তিনি যেতে বাধ্য হলেন, প্রথম কথা। আর আমার তো মনে হয় চাকরি করারই কোনো অধিকার ওদের নেই। যে কোনো একটা স্ট্যান্ডার্ড ডেভেলপড কান্ট্রি হলে হি উড হ্যাভ লস্ট হিজ জব, কারণ ও যেটা করেছে সেটা তো ক্ষমাহীন অপরাধ। আর আমার মনে হয় যে ক্রাইমকে সাপোর্ট করে, যে ক্রাইমকে কাভার আপ করার চেষ্টা করে, সেটা অ্যাজ গুড অ্যাজ টেকিং পার্ট ইন দ্য ক্রাইম ডাইরেক্টলি। সো যে নিজে ক্রাইম করে, যে ক্রাইমকে সাহায্য করে, দুজনের সমান অপরাধী। তা আমি বলবো গভর্নমেন্টের চাকরি বলে বেঁচে গেল, ভাই আমার হাতে থাকলে আমি তাড়িয়ে দিতাম। ওইসব লোকের চাকরি করার কোনো অধিকারই নেই। গেছে গেছে, অ্যাটলিস্ট মানে খানিকটা তো ড্যামেজ হলো, মানে মানসিকভাবে অন্তত, যে আপনি এই ছিলেন এখানে বিতাড়িত হলেন, সেটাতে আমি খুশি হয়েছি। রাজনৈতিক প্রতিহিংসা, হ্যাঁ রাজনীতি করতে গেলে তো প্রতিহিংসা, ওরা যখন পাওয়ারে ছিল তখন অন্যদের উপর প্রতিহিংসা করেছে, এখন যে পাওয়ারে এসছে সে তার উপর প্রতিহিংসা করছে। তো রাজনীতির খেলাটাই এই, তাই না? রাজনীতি বলতে আমরা কি বোঝালাম? রাজায় রাজায় যুদ্ধ। তা রাজায় রাজায় যুদ্ধ তো দাবা খেলে হয় না, ওটা শতরঞ্জকে খিলাড়িতে হয়। রাজায় রাজায় যুদ্ধ তলোয়ার নিয়ে হয় বা বন্দুক নিয়ে হয়। নাথিং ইজ আনফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। সো এইসব কথাগুলো যারা বলে তাদের তো কোনো রকম পড়াশোনা বা কোনো রকম বুদ্ধি আছে বলে আমি মনে করি না। এটা ঠিকই করা হয়েছে। আর উস্কানিমূলক মন্তব্য কতবার দিয়ে কত লোক ঝামেলায় পড়েছে, তাই না? এই যে ফেরেকবাজটা এখনো ঘুরে বেড়াচ্ছে ছোকরাটা জেলের বাইরে, ও তো উস্কানিমূলক মন্তব্য দিয়ে অ্যাটলিস্ট সামন ওকে করা হয়েছে। এটা চুনোপুটি বলে এটা গ্রেফতার হয়েছে। উস্কানিমূলক মন্তব্য দিলে গ্রেফতার হবে, এইটুকু সাধারণ বুদ্ধি যদি কারোর না থাকে, তাই না, তাহলে তাকে আর তো মানে তার প্রতি দয়াটাও আসে না। খুব ভালো হয়েছে। ওয়ান মোর ক্ল্যাপ। লাইক আলীকে জেলে নিয়ে ভালো করে ওকে ঠিক নিয়ম অনুযায়ী যা যা করা উচিত সেটাই করা হোক। উস্কানিমূলক মন্তব্য নিচয়ই কিছু করেছে, যদি না করে থাকে তাহলে গ্রেফতারটা অন্যায়। উস্কানিমূলক মন্তব্য করলে তাকে গ্রেফতার করা হবে, এতে তো কোনো ওই নেই। যে কটা নাম পর পর বললে, ওরা তো এইরকম ধরনের উকিল না। কেউ টেররিস্ট, হয়তো হয়তো বোম মেরে 40টা লোককে উড়িয়ে দিয়েছে, হয়তো স্কুলে আগুন জ্বালিয়ে দিয়েছে, তাদের পক্ষের আইনজীবী এরা। এগুলো হচ্ছে আইনের আড়ালে একটা কালো কোট কোথা থেকে জোগাড় করেছে। আমি এই ভদ্রলোকের সঙ্গে যত আলোচনা কম করা যায় সেটাই ভালো। আমি একদম এইসবের সমালোচনাই করতে চাই না, কিন্তু প্রশ্ন উঠলে বলতেই হয়। আর যাদের নাম বলে খুব ইনসিগনিফিকেন্ট ক্যারেক্টার্স, তারা সব জায়গাতেই কিছু না কিছু, কাসাফ যে আমাদের ম্যাসাকার করেছিল তাজে,
বম্বে তাজে কাসাব যে ম্যাসাবার করেছিল, তার হয়তো ওই যে ইন্দিরা রবার্ট টোবার্ট সব লড়েছিল, তাই না? ওদের লয়ারদের একটা আলাদা, মানে যারা মাকু সেকু গ্রুপ থাকে, তারা একটা আলাদা ওই দেখেছো কিরকম ব্যাপার, যেটা একদম গিরা হুয়া ইনসান, যার মনুষ্যত্বের কোনো ব্যাপার নেই, যে রিমোর্সলেস, যার কোনো রকম অনুতাপ নেই খুন করে, তাকে বাঁচানোটাও যদি কারোর ক্রেডিট হয়, আমার কিছু বলার নেই। আপাতত এরা খুব ইনসিগনিফিকেন্ট, এদের কথার কোনো গুরুত্ব আমার কাছে নেই। তোমরা গুরুত্ব দিলে দেবে, আর জনগণ বুঝবেন। আপনাদের যদি মনে হয় এদের কথা গুরুত্বপূর্ণ, আপনারা এদের শুনুন। যদি সত্যি সে নিরীহ থেকে থাকে, তাহলে অত্যন্ত দুর্ভাগ্যের বিষয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এবং তার পরিবারকে কি সাহায্য করেছেন, তিনি ঘটনার আচ্ছা, সাথে যুক্ত ছিলেন। তাহলে অত্যন্ত দুঃখের। যেমন তামান্না মেয়েটা, বাচ্চা মেয়েটা রকে বসেছিল, কেউ একটা বোমা মারলো। এগুলো তো মানে আমাদের মতো কি, আমরা তো ধীরে ধীরে প্রমাণ করতে বদ্ধপরিকর হয়ে উঠেছি যে আমরা জঙ্গলি দেশ, জঙ্গলি বা জঙ্গি দেশ হয়ে প্রায় বাংলাদেশ হয়ে গিয়েছিল। এখন যা হোক, শুভেন্দুবাবু এসে কড়া হাতে ধরে সিএম অন্তত এটা আটকাচ্ছেন, এবং এমএলএদেরও নিশ্চয়ই এই চেষ্টা থাকবে যে বাংলাদেশ যাতে আমরা নাই হই। বাংলাদেশ না হলেই আমরা বেঁচে যাব। আপাতত তো তার কিছুটা রেস্ট থাকবেই, যে 15 বছরের যে অসভ্যতাটা, বর্বরতা, নির্মমতা, এগুলি সবগুলি তো খানিকটা একটা রেস্ট থাকবে। দুম করে স্টপ হয় না। সে ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত, একটা গানের লাইন, ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত। তাই এইটা আমাদের একটুখানি, মানে আমাদের ওই গানটা মানে মনে পড়ে গেল, দেখো ফট করে, ঝড় চলে গেলে পৃথিবী যে হয় শান্ত, কত দূরে আর নিয়ে যাবে বলো, কোথায় পথের প্রান্ত। তা এই খুব বিখ্যাত গান মান্না দে মহাশয়। তো সবকিছু কবিরা বলে গেছেন, সবকিছু দেখে গেছেন, আমরা সেটা বাস্তবায়িত করছি। দুর্ভাগ্যবশত খারাপ জিনিসটা বাস্তবায়িত করছি। ওদের যে পজিটিভ লেখাগুলো, সেগুলো না করে আমরা খারাপ জিনিসগুলো সব বাস্তবায়িত করছি। স্যার, পাইলট হতে গেলে অনেক কিছু করতে হয়, ফিজিক্স জানতে হয়, কেমিস্ট্রি জানতে হয়, পড়াশোনা করতে হয়, অঙ্ক করতে হয়, তাই না? আর যে নামটা বললে যে প্রতিবাদ করছে, সেটা হলো অশিক্ষিত, খুব সম্ভবত অশিক্ষিত বর্বরই আমি বলবো, ওদের কথার আমি কোনো মূল্য দিই না। তো এটা ভাঙতে হবে মসজিদ। আমার মনে হয় মসজিদ ইমিডিয়েটলি ভেঙে রানওয়ে ক্লিয়ার করা উচিত। এতে সেফটি ইস্যু ইনভলভ, এতে ন্যাশনাল সিকিউরিটি ইস্যু ইনভলভ। প্লাস প্রত্যেক সময় যে উড়ে যাচ্ছি, আমরা উড়ে যাচ্ছি মানে কি, সব ফ্লাইটই সফল হয়, কিন্তু যখন একদিন একটা অসফল হয়, সঙ্গে সঙ্গে কিন্তু 300 400 500 পরিবারের আলো নিভে যেতে পারে। বড় বড় ডাবল ডেকার জেট ফ্রেট, ওরা অবভিয়াসলি ওটা অ্যাভয়েড করবে। আর মুসলমানদের মনে খুব খারাপ লাগবে, এটাই উস্কানিমূলক মন্তব্য। মুসলমান ভাইদের আমি হাত জোর করে প্রশ্ন করছি, আপনারা একটুখানি নিজেরা ভেবে দেখুন তো, রানওয়ে যেখানে একটা ডেঞ্জারাস জায়গা, আমরা এমনিতেই রাস্তায় সব সময় জঘন্যভাবে চলাফেরা করি। যারা ড্রাইভার, আমি নিজে গাড়ি চালাই, অত্যন্ত অসুবিধার মধ্যে পড়ি। অসুবিধা বলে না, অ্যাক্সিডেন্ট প্রোন থাকে, তারও ধাক্কা লেগে যেতে পারে। এবং আমি যদি কোনো পথচারীকে বা কোনো একটা বেহিসাবি সাইক্লিস্ট বা মোটর বাইককে ধাক্কা মারি, আমার অবস্থাটা হবে কি, সেটা তোমরা বুঝতে পারছো। আমরা তো বড় দেশে বাস করি, হয় আমার গাড়িতে আগুন জ্বালিয়ে দেবে, না হয় আমি মার খেয়ে মরবো। তা আমি ওরকম ইন্দ্রজিতের মতো মারা যেতে পারি মার খেয়ে। তো এই রিস্কগুলোকে মিনিমাইজ করতেই হবে, আমাদের ডিসিপ্লিন হতেই হবে। আমার প্রথমেই আমি বলে রাখি, আমি একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে এই দেশে এসেছিলাম। যদি কোনো শিক্ষা দেওয়া যায়, যদি সমাজ সংস্কার করা যায়, সংস্কার না হলেও সমাজকে যদি কিছুটা স্বাধীন করে দেওয়া যায়, যদি তোমার মতো বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা আমার থেকে একটা জিনিসও শেখে, সেটাই আমার সার্থকতা। আমরা ট্রাফিকটাই ঠিক করতে পারছি না, আমরা ডিসিপ্লিনটা ঠিক করতে পারছি না, আমরা স্কুল কলেজ ঠিক করতে পারছি না, শিক্ষা ব্যবস্থা তো একদম সর্বনাশ হয়ে গেছে। যার পয়সা আছে সে বাঁচবে, গরিব মানুষ শেষ। গরিব মানুষ বললে ভাই ধন্যবাদ, তোমার হয়ে গেছে, তুমি যাও। তাই এইটা আমাদের ব্যাপার হয়ে গেছে। আমরা আস্তে আস্তে চেষ্টা করবো এটা ঠিক করতে। আমার নীতিজ্ঞানে, নীতি উপদেশের কোনো দাম আছে কিনা সমাজে আমি জানি না, কিন্তু আমি আমার গলা ফাটিয়ে চিৎকার করে যাবো যতদিন আমার দম থাকে, যতদিন আমার আশ থাকে, যতদিন মানুষ শুনবে। নিশ্চয়ই তুমি নিয়ে যাচ্ছ আজকে রেকর্ড করে ভিডিও, নিশ্চয়ই কিছু মানুষ শুনবেন, তাদের প্রতিক্রিয়াগুলো দেখো, তারা কি বলেন। তারা যদি বলেন যে আপনার অনেক হয়েছে, আপনি চুপ করুন, আমি চুপ করে ছেড়ে দেবো, আমার আর কথা বলে লাভ নেই। কিন্তু দেশটাকে উন্নতি করার জায়গা এখনো আছে। আমরা এখনো সম্পূর্ণভাবে শেষ হয়ে যায়নি, ওয়াইপড অফ হয়ে যায়নি। সেই ওয়াইপড অফ না হয়ে এই জায়গাটা থেকেও যদি আমরা ঘুরে দাঁড়াই, আমাদের কিন্তু একটা বাঁচার আশা আছে। সেইটাই আশা করে আমার এই সমস্ত মানে বাকি জীবনটা বেঁচে থাকে। স্যার, একেবারেই শেষ প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের মধ্যে থেকেই কোণঠাসা, মানে কালী ওর তৃণমূল। নাম অভিশাপ দিয়েছি আমি, ওকে অভিশাপ বলি, অভিশাপ হিসেবে বল, নামটা ঠিক হবে। বছর বছর ধরে আমি ঠিক করে দিচ্ছি ওটা অভিশাপ। আগে মনে হয়েছিল ওটা একটা জনজীবনের অভিশাপ। বলো তোমার প্রশ্নটা বলো। স্যার, একেবারেই যেমনটা আমরা দেখতে পাচ্ছি, সেবাশ্রয় থেকে শুরু করে সেবাশ্রয় ভুল চিকিৎসার জন্য একজনের পা বাদ চলে গেছে। তাছাড়া দলের মধ্যে যারা উচ্চ নেতৃত্ব, সুদীপ বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে একাধিক নেতৃত্বের এই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে সমস্যা।
ও আমার মনে হয় ভুল লগ্নে জন্ম হয়েছিল, দুর্নীতি লগ্নে বা চৌর্যবৃত্তি লগ্নে, ওরম লগ্ন আছে কিনা জানি না। চুরি লগ্নে জন্ম হলে এরকমই হয়। ও যেখানে জন্মেছে সেখানে এটা সাফা করে দেওয়ার টেন্ডেন্সি। লেখাপড়া করেনি, সাইন্টিফিক্যালি ঝাড়তে পারিনি, যা ধনরত্ন সরিয়েছে এখন ধরা পড়ে যাচ্ছে, তার মানে কি তার অঙ্কটা মেলেনি, চুরিবিদ্যা মহাবিদ্যা না যদি করে ধরা, হ্যাঁ বেটা ধরাও পড়ে গেছে। আর ফেরেকবার ছেলে, ক্লাস 8 পাস না ক্লাস 10 পাস না সেটাও আদৌ পাস না, কেউ জানে না। দামি প্রচন্ড জামা কাপড়, দামি জুতো, দামি চশমা, দামি ঘুড়ি পরে ঘোরাফেরা করে বলে মানুষের চোখে পড়ে। পুরো প্রোটেকশনে ছিল, যেখানে পেয়েছে লুটে পুটে শেষ করে নিয়েছে। সে টাকা কোথায় রেখেছে জানি না, গভর্নমেন্টের দায়িত্ব সেটা বের করার। সিবিআই, সিআইডি, যেভাবে হোক ওকে ধরবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি জেল যাত্রা আদৌ হবে, নাকি তিনিও বিনয় মিশ্র হয়ে যাবেন? এটা আর কি বলবো, আপাতত তো মানে আমি মানে বললে আমাকে যারা ভালোবাসেন, আমার পার্টির লোক বা আমার সঙ্গে যারা কাজ করছেন তাদের মনটা ভেঙে যাবে। আমি এখন এই ব্যাপারে কোনো কমেন্টটা না করাই ভালো, কারণ আমি তো ঠিক অ্যাস্ট্রোলজার নই। ধারণা তাও একটা ধারণা 100% হওয়া উচিত, এবং হয়তো হবেই। আমাদের দেশে সব রিয়াকশন একটু স্লো, আমরা তো একটু কুড়ে গোছের লোক, এবং আমরা সবসময় ডিফেন্সিভ খেলতে চাই। ডিফেন্সিভ খেলার কোনো মানে হয় না, কিন্তু ডিসিপ্লিন ইজ ডিসিপ্লিন, তাই না? একটা ছেলে যদি অন্যায় করে তার কানটা মূলে দিতে হবে। আমার বাবা আমাকে সবারই চড় মারতেন ভুল করলে, আজকে বুঝি প্রত্যেকটা চড়ের একটা মূল্য ছিল। টিচারদের কাছে যেটুকু মার খেয়েছি তার একটা মূল্য ছিল, ফিজিক্যাল মার খেয়েছি। আমি ফিজিক্যাল মার খাওয়ার মতো দোষ করেছি, এমন নয় যে আমি খুব সাধু ছিলাম, আমি ভালো ছেলে ছিলাম, টিচারটা মারলো। আমি ভালো ছেলে ছিলাম, বাবা কান মুলে দিল। ভালো ছেলে ছিলাম, মা মারলো, এটা হতে পারে না। তাই জন্য আমরা ডিসিপ্লিনটা এখন তুলে নিয়েছি বলে আমরা কোনো ছেলে মেয়েদের শাসন করি না, সেটা আমাদের এই পরিণতি। এবং ও মা বাবা পিসি কোন জায়গা থেকে এসেছিল, চোর লগ্নে জন্ম অভিশাপটা, ও এখন অভিশাপ প্রমাণ করে ছেড়েছে নিজেকে। জেল যাবে কিনা যায় সেটা সময়ের অপেক্ষা। আমার মনে হয় 100% যাওয়া উচিত। তবে যদি বলো আমার প্রেডিকশন, যাবে না, কারণ ইন্ডিয়াতে কোনো কিছুরই, খুব কম জিনিসেরই বিচার হয়। আবার 100% যাওয়া উচিত এই জন্য বলছি, কেজরিওয়াল গেছে, হেমন্ত সোরেন গেছে, লালু প্রসাদ গেছে, বহু লোকের জেল হয়েছে, এবং জেলে গিয়ে তারা হয়তো বেরিয়ে এসছে, কিন্তু জেল তো হয়েছে। তা জেলে যাওয়ার মতো যথেষ্ট অপরাধ ওর রয়েছে, এখনো কেন যায়নি, এটা একটা পরমাশ্চর্য। 15ই জুলাই গিয়ে এই যে কণ্ঠস্বর নমুনা সেটা দিতে হবে, না হলে কিন্তু যে রক্ষা কবচ রয়েছে সেই রক্ষা কবচ প্রত্যাহার করে নেওয়া হবে। 14, আজকে 14, কালকে 15। বাহ, তুমি আরেকবার আসতে পারবে কালকে? আমি তোমাকে একটু মিষ্টি খাওয়াবো, মিষ্টি, ঝাল, চানাচুর, ফিশ ফ্রাই, যা চাইবে খাওয়াবো। কণ্ঠস্বরটা দিয়ে আসুক, ধরা পড়ুক। তবে হ্যাঁ, কালকে এসে লাভ নেই। ডিজে মন্তব্য, ডিজে মন্তব্যে, হ্যাঁ ও তো ও বলেছে, এতে কি আছে? এতে আবার সন্দেহ আছে নাকি? যাই হোক, ও যদি বলে যে বলেনি, এআই দিয়ে দেওয়া হয়েছে, বডি ল্যাঙ্গুয়েজটা কি বলছে পুরো তো লিপ রিডিং এ বোঝা যায়। তো লিপ রিডিং এ বোঝা যায় না? লিপ রিডিং করলে তো বোঝা যায়। আমি তো দেখেছি, বলেছে একাধিকবার, সেই ক্লিপ এসছে রিপাবলিক বাংলায়, এবিপি আনন্দ, তার বিভিন্ন ফেসবুক লাইভে এসছে। ফেসবুক লাইভে এসছে। এর জন্য আবার কণ্ঠস্বর, হ্যাঁ চাবুক মেরে তুলে দাও না ভাই, মিটে যায়। কান ধরে হিড়ির করে নিয়ে যাও না। এত লোককে হাফ প্যান্ট পরে ফ্যাশন প্যারেড হলো, কোমরে দড়ি দিয়ে ডিম থেরাপিটা অবশ্য পেয়েছে না। এবার চাবুক মেরে নিয়ে গিয়ে জেলে রেখে ডিম ভেজে খাইয়ে দাও। আমার হিসেব খুব সোজা, ডিসিপ্লিন যতক্ষণ না আসবে, এক্সাম্পলারি শাস্তি যতক্ষণ না হবে, আমরা মানুষ হব না। এরকম একটা মানে অত্যন্ত নিম্নমানের চরিত্র ঘুরে বেড়াবে 20,000 টাকা জামা আর 25,000 টাকা জুতো পরে, এটা ঠিক অ্যাকসেপ্টেবল নয়। এই জন্যই আমাদের সমাজটায় ঘুণ ধরে রয়েছে। আমি বলবো, যেদিন এই ঘুণ পরিষ্কার হবে সেদিন ওই বার্জার পেন্টস, এশিয়ান পেন্টস থেকে বাড়ি রং হবে। এটা আমরা চেষ্টা করছি, আশা করছি, ভগবানকে ডাকছি, ঠাকুর যদি মুখ তুলে চান, আমাদের মন্দির তো, দেশ তো মন্দির, তো দেশের মন্দিরটা রং হবে আবার নতুন করে।